আসসালামু আলাইকুম। শ্রুতিগল্পের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা শুনবেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর ১১তম অংশ। আশা করছি সাথেই থাকবেন। বলাই বাহুল্য যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বিনা বিচারে ছেড়ে দেবার পরেও বাংলাদেশের প্রতি ভুট্টো ও পাকিস্তান সরকারের যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ জাগেনি, যার প্রমাণ তাদের পরবর্তী বাংলাদেশ বিরোধী কার্যকলাপ। তারা যে তাদের পাপাচারের জন্য অনুতপ্ত নয়, তার প্রমাণ পাকিস্তান সরকার আজও বাংলাদেশে নৃশংস গণহত্যার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিঃশর্তে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা ও গণহত্যার জন্য ক্ষতিপূরণ প্রদান করেনি। উপরন্তু জামায়াত ইসলামী দলের নেতা, গণহত্যাকারী, ধর্ষণকারী ও যুদ্ধাপরাধী কাদের মোল্লার সাম্প্রতিক ফাঁসির পর বাংলাদেশের বিজয় দিবস ও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের দিনটিকে বেছে নিয়ে পাকিস্তান জাতীয় অ্যাসেম্বলিতে পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু ওই নৃশংস নরঘাতকের জন্য সমবেদনা প্রস্তাব গৃহীত হয়। ১৯৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও অপহরণের প্রধান দোসর জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম ৪ যুগ পরে বাংলাভিশন টিভির কাছে দেয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, তাতে বোঝা যায় যে দলের দালালদের সাধারণ ক্ষমা ও পাকিস্তান সামরিক বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বিচার না করে রেহাই দেওয়া কত বড় মারাত্মক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল। গোলাম আজম বলেন যে স্বাধীনতার ৪০ বছর পর্যন্ত কেউ তাদের যুদ্ধাপরাধী বলেনি। ১৭৫ জন পাকিস্তানি সেনার নাম যুদ্ধাপরাধীর তালিকাভুক্ত ছিল, কিন্তু কোনো বেসামরিক ব্যক্তির নাম ছিল না। ওই ১৭৫ জনকেও ভুট্টার সঙ্গে মিটিং করে মুজিব কাকু মাফ করে দেওয়ার কথা তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি আবারও বলেন, শেখ মুজিব সাহেব নিজেই এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন। তখন সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে মাফ করলেন, যুদ্ধাপরাধী ইস্যুটা মীমাংসা করে দিয়ে গেলেন। এখন ৪০ বছর পর এই ইস্যুটা খাড়া করা হলো কেন? মীমাংসা আসলে হয়নি বলেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ২৬ মার্চ ১৯৯২ সালের ঐতিহাসিক রেসকোর্স তথা সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আজম সহ ঘাতক দালালদের বিচারের দাবিতে শুরু হয় গণ আন্দোলন। ২০০৮ সালে জনগণের কাছে দেওয়া হয় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার বর্তমানে সাহসিকতার সাথে সম্পাদনা করেছে যুদ্ধাপরাধী ঘাতক দালালদের বিচারের গুরুদায়িত্ব। আশা করি অচিরেই পাকিস্তানে যুদ্ধাপরাধী সেনাদের যে কয়েকজন বেঁচে রয়েছে তাদেরও বিচার কাজ শুরু হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার করতে হলে সকল অপরাধীরই করতে হবে, বিশেষত সেই সকল মূল যুদ্ধাপরাধী। পাকিস্তানি সেনাদের বিচারের উদ্দেশ্যে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাছাড়া শুধু জামায়াতে ইসলামী নয়, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সকল যুদ্ধাপরাধী, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিচার করতে হবে। বলাই বাহুল্য যে শুধু যুদ্ধাপরাধী নয়, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকারের বিপরীতে আচরণকারী কোনো দল বা নেতার স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। ইসলাম ধর্মের কলঙ্ক, গণহত্যাকারী, বুদ্ধিজীবী হত্যাকারী, নারী ধর্ষণকারী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ঘাতক দালালরা, যারা সেদিন ১৯৭৩ সালের সাধারণ ক্ষমার ঘোষণার ফলে মুক্তিলাভ করেছিল, তারা নির্দোষিতার মুখোশ পরে মিশে গিয়েছিল সাধারণ মানুষের ভিড়ে। তারা এবং পরবর্তীতে জিয়াউর রহমানের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবেকহীন দালাল পুনর্বাসনের মধ্য দিয়ে যারা পুনর্জাগরিত হয়েছিল, সংঘবদ্ধ হয়ে সংগোপনে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পাকিস্তানপন্থী তৎপরতা ও নানা প্রকার অপপ্রচারণা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তৎকালীন মুজিব সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশি ও বিদেশি শত্রুদের হাত ক্রমশই শক্তিশালী হয়ে ওঠে। ১৯৭৪ সালের ৮ই আগস্ট আব্বু ২ সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যের সফরে গেলেন। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার, পারস্পরিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার জন্য আব্বুর এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বের অর্থনৈতিক নকশা বদলে যায়। তেল সম্পদের উপর ভিত্তি করে বাণিজ্য, ব্যাংকিং ও মধ্যপ্রাচ্যের জনশক্তির চাহিদা বৃদ্ধি পায়। এই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা বাংলাদেশের জন্য ছিল প্রয়োজনীয়। ১৯৭১ সালে বাংলাদেশের দুর্দিনে মধ্যপ্রাচ্য এসে দাঁড়ায়নি। তারপরও বাস্তব অবস্থার প্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত, খরা, বন্যাতাড়িত বাংলাদেশের স্বার্থে তিনি ইরাক, কুয়েত, সৌদি আরব সহ প্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেন। এই সফরের প্রধান চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সম্পর্কে মধ্যপ্রাচ্যের বিরূপ মনোভাবের পরিবর্তন ঘটানো। পাকিস্তান ও পরাজিত পাকিস্তানপন্থীরা ঢালাওভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা শুরু করে। তাদের অপপ্রচারণা এতদূর পর্যন্ত গড়ায় যে বাংলাদেশের মানুষরা মুসলমান নয়, তারা কাফের, তারা হিন্দু ইত্যাদি।
সুতরাং তারা কোনো সহানুভূতি বা সহমর্মিতা পেতে পারে না। যদিও অপপ্রচারণা তা সত্ত্বেও হিন্দু মুসলমান সে যে ধর্মেরই হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। তার ধর্মীয় বিশ্বাসের কারণে তার প্রতি বৈষম্যমূলক, অমানবিক ও অপমানজনক আচরণের নামই অধর্ম। এই মহাসত্যটি স্বার্থলোভী মানুষ ভুলে যেতে পারদর্শী। মধ্যপ্রাচ্যে আব্বুকে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল তার বিশদ বর্ণনা আব্বুর ব্যক্তিগত সচিব সায়েদ চৌধুরীর সাক্ষাৎকারে উল্লেখিত হয়েছে। কুয়েতের অর্থমন্ত্রী আব্দুর রহমান সেলিম আল আতিকি আব্বুর সঙ্গে দেখা করে প্রথম যে কথা জিজ্ঞেস করলেন, তোমরা কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছ? আব্বু খুব সহজভাবে উত্তর দিলেন, দেখো, আমাদের সমস্যাটা মূলত অর্থনৈতিক। তুমিও অর্থমন্ত্রী, আমিও অর্থমন্ত্রী, তাই বিষয়টি তোমাকে বললে তুমি বুঝবে ভালো। তারপর তিনি পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হওয়ার কারণগুলো সংক্ষেপে তুলে ধরলেন। এর মধ্যে ধর্মের কোনো ভূমিকা নেই। আমরাও মুসলমান, তারাও মুসলমান। সত্যি বলতে পাকিস্তান আমরাই এনেছিলাম। বাঙালি না হলে পাকিস্তান আসতো না। পাকিস্তানের পক্ষে সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিমদের ভোটের কারণেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি সম্ভবপর হয়। কুয়েতের অর্থমন্ত্রী, যিনি বাংলাদেশের অর্থমন্ত্রী, ও তার সফরসঙ্গীদের প্রথমেই শীতল অভ্যর্থনা জানিয়েছিলেন। আব্বুর সঙ্গে আলাপের পর তার ব্যবহার পাল্টে যায়। এরপর তিনি স্বতঃস্ফূর্তভাবে অফিসিয়াল ডিনারের প্রস্তাব দেন। পরদিন বাংলাদেশের অর্থমন্ত্রীর সম্মানে কুয়েতের অর্থমন্ত্রী এক বিশাল নৈশভোজের আয়োজন করেন। কুয়েত অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত হন। এভাবে বরফ গলতে শুরু করে। বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য ও সহযোগিতার জন্য কুয়েত প্রতিশ্রুতি দেয়। সৌদি আরব তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। 1975-এ বঙ্গবন্ধুকে হত্যার পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মালয়েশিয়ার জাতির জনক ও প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমানের আইনগতভাবে আব্বু ও তার সফরসঙ্গীদের সৌদি আরব সফরের ব্যাপারে ঐকান্তিক সহযোগিতা করেন। সৌদি অর্থমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল খেল ও বাদশাহ ফয়সালের সঙ্গে আব্বুর সাক্ষাৎকার সাফল্যমণ্ডিত হয়। সৌদি আরব প্রথম থেকেই উষ্ণ সংবর্ধনা জানালেও এখনও কুয়েতের মতোই ধর্মের বিষয়টি ওঠে। বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। আব্বু কোরআন থেকে উদ্ধৃতি দেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। সূরা 109 আয়াত 6। লা ইকরাহ হাফিদিন, ধর্মে জোর জবরদস্তি নেই। সূরা 2 আয়াত 256। ইসলামের সঙ্গে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার আঘাত নেই, এই উত্তরের পর তাদের বলার অন্য কিছু ছিল না। ঢাকায় ফেরার পর আব্বুর সফরের ঘটনা ও উত্তর শুনে নানা খুশি হয়ে বললেন, আমার যোগ্য ছাত্রের যোগ্য উত্তর। ঢাকা কলেজে নানা আব্বুর আরবি শিক্ষক ছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অপপ্রচারণা খণ্ডনের জন্য আব্বুর যুক্তি, ধৈর্য, আচরণ, উপস্থাপনা ও বাচনভঙ্গি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, শান্তি ও উন্নয়নের সঙ্গে জড়িত সকলের জন্যই শিক্ষণীয় উদাহরণ হতে পারে। কার কাছে কোন বিষয়টি কিভাবে উপস্থাপন করতে হবে তা তিনি ভালোভাবে বুঝতেন এবং তা প্রয়োগ করতেন সত্যের আলাপন না ঘটিয়ে ও তোষামোদের আশ্রয় না নিয়ে। বাংলাদেশ সম্পর্কে মধ্যপ্রাচ্যের নেতিবাচক মনোভাব বহুলাংশে পরিবর্তিত হয় আব্বুর ঐকান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে যায়। আব্বুর উদ্যোগে ইসলামী ব্যাংকের সদস্যভুক্ত হয় বাংলাদেশ। 12ই আগস্ট জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকের সম্মেলনে ভাষণ দানকালে তিনি আশা প্রকাশ করেন যে এর ফলে উন্নয়নের এই সরবরাহর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে। শুধু মুনাফা অর্জনের লক্ষ্যের দ্বারাই ইসলামী ব্যাংক পরিচালিত হবে না। অন্যান্য উন্নয়ন ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের মৌলিক পার্থক্য এখানেই। এই বৈশিষ্ট্যগুলোতে ইসলামের মহান নীতি প্রতিফলিত হয়েছে। ইরাক ও কুয়েত বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহের প্রতিশ্রুতি দেয় এবং তা দিয়ে চট্টগ্রামে তেল সংশোধনাগার সারা বছর চালু রাখা যাবে বলে তিনি আশা পোষণ করেন। ইরাক সফরকালে আব্বুর মাধ্যমে ইরাক বাংলাদেশের জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দেয়। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তির যে বিপুল চাহিদা রয়েছে সেই বিষয়টির উপর রাষ্ট্রীয় পর্যায়ে জোর দেওয়া হয়। বাংলাদেশকে সহযোগিতার জন্য আব্বুর আমন্ত্রণে কুয়েত থেকে অর্থনৈতিক প্রতিনিধি দল ঢাকায় আসে। সব মিলিয়ে আব্বুর মধ্যপ্রাচ্যে সফর সাফল্যমণ্ডিত হয়। প্রাচ্যে ও পাশ্চাত্যে যে রাষ্ট্র সফরেই আব্বু গিয়েছিলেন বা উচ্চ পর্যায়ের বিদেশি ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করেছেন, তারা সকলেই বাংলাদেশের উন্নয়নের জন্য তাকে সাহায্য ও সহযোগিতা দিয়েছেন। অনেক ক্ষেত্রে তিনি বাংলাদেশের জন্য ভাবাবেগ প্রকাশ করেছেন খুব তীক্ষ্ণভাবেই। তারপর সেই ভাবাবেগ পৃথক করেছেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ও বাস্তবতার প্রেক্ষিতে। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসনের বাংলাদেশ বিরোধী ভূমিকায় তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। তিনি মার্কিন সাহায্য গ্রহণেরও বিরুদ্ধে ছিলেন।
কিন্তু যখন তিনি দেখলেন খরা বন্যাতাড়িত বাংলাদেশের অর্থকোষের ভাণ্ডার শূন্য, সদ্য স্বাধীন এই দেশটির মঙ্গলের জন্য তাকে কাজ করতে হবে এই ধরনের রাষ্ট্রগুলোর সঙ্গে, তখন তিনি তার ব্যক্তিগত অনুভূতি ও তার ভাবাবেগকে আলাদা করেছেন বাস্তবতা থেকে, কিন্তু বাংলাদেশের স্বার্থ ও মর্যাদার এতটুকু ক্ষুণ্ণ হতে দেননি। তার হৃদয় ও চিন্তার বিশালতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের প্রসঙ্গে তার আত্মমর্যাদাপূর্ণ অভিব্যক্তি বহির্বিশ্বের মানুষকে থমকে দিয়েছে, সাধারণের ভিড়ে তাকে করেছে অনন্য, বাংলাদেশের মর্যাদাকে করেছে সমুন্নত। এই অধ্যায়ে তার কিছু উদাহরণ দেয়া যাক। 1972 সালের 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আব্বু দিল্লিতে আমন্ত্রিত হয়েছিলেন। সেখানে সাউন্ড অ্যান্ড লাইট শোর আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী, সেক্রেটারি অফ ডিফেন্স রবার্ট ম্যাকনামারা ও আব্বুকে সেই অনুষ্ঠানে পাশাপাশি বসানোর ব্যবস্থা করেছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকার পাকিস্তানকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল, বাংলাদেশকে ধ্বংস করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এজন্য যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আব্বু ছিলেন প্রচণ্ড ক্ষুব্ধ। অবশ্য যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যারা বাংলাদেশকে সমর্থন করেছিল তাদের প্রতি তিনি বরাবরই কৃতজ্ঞ ছিলেন। শ্রীমতী গান্ধী যুক্তরাষ্ট্র সরকার সম্পর্কে আব্বুর মনোভাব জানতেন, সেজন্যই এমনভাবে বসার আয়োজন করেছিলেন যাতে করে তাদের মধ্যে কথাবার্তা হতে পারে। ম্যাকনামারা বেশ কয়বার পাশে বসা আব্বুর দিকে তাকিয়েছিলেন যেন আব্বু সাড়া দিলেই তারা কথা বলতে পারেন, কিন্তু অনুষ্ঠানের পুরো সময়টা আব্বুর পাশে বসে থাকলেও তিনি একবারও তার দিকে ঘুরেও তাকাননি, কথা বলা তো দূরের কথা। ব্যাপারটা ভারতীয় কর্তৃপক্ষ সহ অনেকের চোখে পড়েছিল। আব্বুর ব্যক্তিগত সচিব আবু সায়েদ চৌধুরী, যিনি নিজেও ওই অনুষ্ঠানে আব্বুর পিছনে বসেছিলেন এবং ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। রাতে হোটেলে ফিরে তিনি এ প্রসঙ্গে আব্বুকে জিজ্ঞাসা করলেন, স্যার, ম্যাকনামারার পাশে বসে অন্য দেশের প্রধানমন্ত্রীরা ম্যাকনামারার সঙ্গে কথা বলতে উদগ্রীব হয়ে থাকে, আর সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে আর আপনি কথা বলছেন না। এ কথা শুনে আব্বু হঠাৎ সেন্টিমেন্টাল হয়ে পড়েন। আব্বু উত্তর দিলেন, চৌধুরী সাহেব, বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় এদের ভূমিকা কি আপনি জানেন? আবু সায়েদ চৌধুরী বললেন, উনি তো ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, তিনি তো আমেরিকার গভর্নমেন্ট না। আব্বু উত্তর দিলেন, হি ইজ এ সুপার গভর্নমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের সুপার গভর্নমেন্ট। এদের রোল ছিল আমাদের মেরে ফেলার। আমি কি করে তার সঙ্গে কথা বলি? ম্যাকনামারার কাহিনী এখানে শেষ হলো না। তিনি ভারত সফর শেষে বাংলাদেশে আসলেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে কে যাবেন এ নিয়ে কথা উঠল। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম তার সাক্ষাৎকারের ঘটনাটির বিবরণ দিয়েছেন। নুরুল ইসলাম বললেন, আমি প্রস্তাব করলাম ম্যাকনামারাকে রিসিভ করবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বললেন, তাজউদ্দিন তুমি কি বলো? তাজউদ্দিন সাহেব বললেন, মুজিব ভাই, আপনার এয়ারপোর্টে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি বললাম, আপনি আপত্তি করছেন, কিন্তু অন্য অনেক জায়গায় তো এমনই হয়। তাজউদ্দিন সাহেব বললেন, অন্য জায়গায় যা হয় এখানে সেটা চলবে না, চিফ অফ প্রোটোকল যাবে। আমি বললাম, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যখন পাকিস্তান যেতেন তখন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা যিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান থাকতেন তিনি যেতেন, আর আপনি চিফ অফ প্রোটোকল পাঠিয়ে দেবেন। তাজউদ্দিন সাহেব বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাবেন, আপনিও যাবেন না। বঙ্গবন্ধু সব শুনেছিলেন, বললেন, ঠিক আছে, তাজউদ্দিন যা বলছে তাই করেন। শেষ পর্যন্ত তাই হলো। ম্যাকনামারাকে রিসিভ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সাহেব। পরদিন আব্বুর সঙ্গে বৈঠকে বসলেন ম্যাকনামারা, সঙ্গে প্রফেসর নুরুল ইসলাম। বৈঠকের এই বিশেষ অংশটি প্রফেসর নুরুল ইসলামের ওপরে উল্লেখিত সাক্ষাৎকার থেকে তুলে ধরা হলো। ম্যাকনামারা জানতে চাইলেন বাংলাদেশের জন্য কোথায় কী ধরনের সাহায্য দরকার। তাজউদ্দিন সাহেব বললেন, আমাদের যা দরকার তা আপনি দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। ম্যাকনামারা বললেন, মিস্টার মিনিস্টার, আপনি বলুন, আমরা চেষ্টা করব দিতে। তখন তাজউদ্দিন সাহেব বললেন, মিস্টার ম্যাকনামারা, আমাদের গরু এবং দড়ি দরকার। যুদ্ধের সময় আমাদের সব গরু হারিয়ে গেছে, এখানে ওখানে চলে গেছে, মরে গেছে। পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চাষিরা এদিক সেদিক পালিয়ে গেছে, তখন গরু হারিয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, চাষি ফিরেছে, কিন্তু গরু নেই, তাই চাষ করবে কিভাবে? কাজেই আমাদের অগ্রাধিকার হলো গরু। ম্যাকনামারার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তাজউদ্দিন সাহেব বললেন, আর আমাদের সব দরিদ্র পাকিস্তানিরা নষ্ট করে ফেলেছে, এখন গরু পেলে গরু বাঁধতে দড়ির প্রয়োজন। গরু এবং দড়ির প্রয়োজন খুব তাড়াতাড়ি, না হলে সামনের জমিতে চাষ হবে না। ম্যাকনামারা বুদ্ধিমান মানুষ, আব্বুর উপহাস বুঝতে তার অসুবিধা হলো না। পরবর্তী সময়ে আব্বুর সঙ্গে কাজ করতে গিয়ে ম্যাকনামারা মন্তব্য করেছিলেন, হি ইজ প্রবাবলি ইজ দ্য বেস্ট ফিন্যান্স মিনিস্টার অ্যাট প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড।
আব্বুর সঙ্গে কাজ করে শুধু ম্যাকনামারাই নন, সব বিদেশি কর্মকর্তারাই মুগ্ধ হয়েছেন। তার কাজের মধ্য দিয়েই তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। প্রফেসর নুরুল ইসলামের ভাষায় তাজউদ্দিন সাহেব অত্যন্ত নির্ভুলভাবে খুব অল্প কথায় সব বিষয় তুলে আনতে পারতেন। তার এই বিশেষত্বটি ছিল, তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং রাজনীতিবিদরা সাধারণত যে ধরনের কথাবার্তা বলেন তিনি তেমন বলতেন না। তার এই পরিষ্কার এবং স্ট্রেট কথার ফলে সবাই তার প্রতি আকৃষ্ট হতেন এবং বাংলাদেশের পক্ষে সহজে বিষয়গুলোকে নিয়ে আসা সম্ভব হতো। এটা ঠিক শুধু ম্যাকনামারাই নয়, যে কোনো বিদেশি যারাই তাজউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকেই তার সঙ্গে অগাধ শ্রদ্ধা পোষণ করেছেন। তার ক্যাপাসিটি সম্পর্কে কারো কোনো সন্দেহই ছিল না। আর একটা জিনিস ছিল তার, যেখানে কোনো ভুল হচ্ছে তিনি সেই ভুলটা স্বীকার করতেন, বুঝতে পারতেন সঙ্গে সঙ্গে। 1974 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভায় যোগ দিতে আব্বু কুয়ালালামপুরে যান। সেখানেও বাংলাদেশের পক্ষে তার ব্যতিক্রমধর্মী সবল উপস্থাপনা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরদের শ্রদ্ধা কুড়ায় এবং তিনি অভূতপূর্ব সহযোগিতা লাভ করেন। সেই সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জমির উদ্দিন আহমদ, যিনি আব্বুকে ছোট ভাইদের মতোই স্নেহ করতেন, তার স্মৃতিচারণায় এ ঘটনাটি উল্লেখ করেছেন। মনে পড়ে 1974 সালের 24 এপ্রিল এমডিবির মিটিংয়ের জন্য তাজউদ্দিন কুয়ালালামপুরে এলেন। আমি তখন সেখানে বাংলাদেশের পতাকাবাহী। আমাদের অনেকগুলো ঋণ সম্পর্কে আবেদন ছিল। মিটিংয়ের জন্য আমাদের উৎকণ্ঠার কোনো শেষ নেই। অনেক মেমো, অনেক ফাইলপত্র নিয়ে অর্থসচিব কাফিল উদ্দিন মাহমুদ প্রস্তুত। আমি ও কাফিল উদ্দিন মাহমুদ ঠিক তাজউদ্দিনের পেছনের সারিতে বসা। দেখলাম তাজউদ্দিন ফাইলটি গুছিয়ে ফিতা বেঁধে ফেললেন। বললেন, এক্সেলেন্সেস, হাউ মেনি টাইম আই উইল রিপিট দ্যাট বাংলাদেশ নিডস সফট লোন? ডু ইউ ওয়ান্ট মি অন মাই নিজ? অর্থাৎ, এক্সেলেন্সিস, আমি কতবার পুনরাবৃত্তি করব যে বাংলাদেশের সহজ ঋণের প্রয়োজন? আপনারা কি চান আমি হাঁটুগাড়ি? সব মিটিং স্তব্ধ হয়ে গেল। বাংলাদেশের সবকটি অনুরোধ গৃহীত হলো। যেখানে 3 ঘন্টার মিটিং চলার কথা ছিল সেখানে মাত্র 15 মিনিটেই মিটিং শেষ হলো। কি আত্মপ্রত্যয়, কি বাচনভঙ্গি! সবাই মুগ্ধ হয়ে গেলেন। আব্বু বিদেশ থেকে যে ধরনের সাহায্য ও সহযোগিতা পেয়েছিলেন, নিজ দেশ থেকে যদি তেমনটি পেতেন তাহলে বাংলাদেশের ভাগ্য খুলে যেত। সহযোগিতার তুলনায় নিজের দেশে তাকে প্রায় প্রতি ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। একটি বিষয় খুব জোরে সোরেই তার বিরুদ্ধে প্রচার করা হতো যে তিনি ভারতপন্থী, ভারতের এজেন্ট। নিজের দলের ভেতর এবং বাইরের স্বাধীনতা বিরোধী শক্তিরা এই প্রচারণা অব্যাহত রেখেছিল। পাকিস্তান সরকার প্রচার করেছিল যে তিনি আসলে হিন্দু, নাম তেজারাম। ভারত থেকে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করেন পাকিস্তান ভাঙার জন্য। পাকিস্তান সরকারের এই ভিত্তিহীন অপপ্রচারণা ছিল হাস্যকর এবং বাংলাদেশে তা কোনো কুল পায়নি। ভারতপন্থী এই অপপ্রচারণাও বিলুপ্ত হয়ে যায় তার নিজ কর্মজীবনের আলোকেই। আব্বু ছিলেন মনে মনেই স্বাধীনচেতা ও দেশপ্রেমিক। বাংলাদেশের কল্যাণে তিনি সারা জীবন উৎসর্গ করেছেন। সে কারণে তিনি বাংলাদেশপন্থী। ন্যায়নীতির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সেবা করেছেন, সেজন্য তিনি ন্যায়পন্থীও বটে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাশীল চুক্তিটি সম্পাদিত হয়েছিল আব্বুর আত্মমর্যাদা সম্পন্ন নেতৃত্বের কারণেই। স্বাধীন সার্বভৌম রাষ্ট্ররূপে ভারতের স্বীকৃতি লাভ, স্বীকৃতির পরপরই মুক্তিবাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর হিসাবে ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করার অনুমতি পাবে এবং যখনই বাংলাদেশ সরকার চাইবে তখনই বাংলাদেশের মাটি থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করা হবে, এমন চুক্তি যা আব্বুর নেতৃত্বাধীন প্রবাসী বাংলাদেশ সরকারের ভারতের মাটিতে সম্পাদন করে, তা তো ছিল বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন এবং সম্মানের ব্যাপার। 3 মাসের মধ্যে বিদেশি সেনাবাহিনীর প্রত্যাহার তো বিশ্বে আজও নজিরবিহীন। বন্ধুরাষ্ট্র ভারতের প্রতি আব্বুর কৃতজ্ঞতা বোধ ছিল। বাংলাদেশের চরম দুর্দিনে ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, সেজন্য কৃতজ্ঞতাবোধ থাকা স্বাভাবিক। কৃতজ্ঞতাবোধ মনুষ্যত্বেরই অংশ, কিন্তু সেই কৃতজ্ঞতাবোধ বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অন্তরায় হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে তিনি যেমন বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছেন এবং মর্যাদা বৃদ্ধি করেছেন, অর্থনৈতিক ক্ষেত্রেও তেমনি। অধ্যাপক নুরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, তাজউদ্দিন সাহেব সম্পর্কে এই ভারত ঘেঁষা কথাটি যারা বলেছে তারা সম্পূর্ণ বাজে কথা বলেছে। তিনি কোনোদিনই কারো প্রতি নতজানু ছিলেন না, কোনো রকম দুর্বলতা ছিল না। কোনো দেশের প্রতি তার যা কিছু দুর্বলতা ছিল তা ছিল তার নিজের দেশ বাংলাদেশের জন্য। তিনি ছিলেন প্রো বাংলাদেশ। আমি তার সঙ্গে কাজ করতে গিয়ে এমন প্রমাণ পাইনি যে তিনি ভারতের সঙ্গে খাতির করে সমঝোতা করছেন। আমি প্রায় 3 বছর তার সঙ্গে কাজ করেছি। আমার অভিজ্ঞতা এটি নেই যে ভারত আমার বন্ধু দেশ, কাজেই ছেড়ে দাও, অথবা ভারতের সঙ্গে আলোচনার সময় শক্ত না থেকে নরম থাকতে হবে, এমন তিনি কখনোই করেননি বা বলেননি। তাজউদ্দিন সাহেবের মধ্যে কৃতজ্ঞতা বোধ ছিল। যুদ্ধের দিনে ভারত আমাদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, সেজন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু দেশের স্বার্থে পাট বিক্রি করতে হবে, ফার্টিলাইজার লাগবে,
এমন সব কথাবার্তার ক্ষেত্রে অনেক সময় আমরা ভারতীয়দের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছি। তাজউদ্দিন সাহেব কোনোদিন নরম হতে বলেননি। আমাদের মনোভাব ছিল আমরা স্বাধীন দেশ, কথাবার্তা আলোচনায় আমরা স্বাধীনভাবে কথা বলবো। আমাদের দেশের স্বার্থের বিষয়ে কোনো খাতির নেই। যেমন পাট নিয়ে আলোচনার সময় আমরা সরাসরি ভারতকে বলেছি, তোমরা তোমাদের পাট উৎপাদন বন্ধ করতে হবে। তোমাদের খরচ বেশি, তোমরা উৎপাদন কেন করছো? আমরা তোমাদের কাছে পাট বিক্রি করব। আমি রীতিমতো ফাইট করেছি তাদের সঙ্গে। আগে ভারত কিছু পাট উৎপাদন করত, বাকিটা নিত বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে। কিন্তু পাক ভারত যুদ্ধের পর পাকিস্তান পরবর্তী সময়ে ভারতে পাট বিক্রি বন্ধ করে দেওয়ার ফলে ভারত বেশ জোরে সোরে পাট উৎপাদন শুরু করে। আমরা চেয়েছিলাম ওরা বাড়তি পাট উৎপাদন বন্ধ করে আবার আগের মতো আমাদের কাছে পাট ক্রয় শুরু করুক। তাজউদ্দিন সাহেবের কথা ছিল, বিপদে সাহায্য করেছো ভালো কথা, আমরা বন্ধু থাকবো, কিন্তু তাই বলে আমার দেশের স্বার্থের ক্ষতি হয় এমন কোনো সুবিধা আমি তোমাকে দেব না। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান আব্বুর স্বাধীন চিন্তা ও কার্যক্রমের উদাহরণ দিতে গিয়ে বলেন, মনে আছে ওআইসির সম্মেলনে লাহোর যাওয়ার আগে শেখ মুজিবুর রহমান বললেন, ভারত হয়ে যাই, ইন্দিরা গান্ধীর সাথে একটু দেখা করে তারপর যাব। তাজউদ্দিন বললেন, আপনি কেন ইন্দিরা গান্ধীর সঙ্গে একটু দেখা করতে যাবেন? আপনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আপনি কেন কাউকে জিজ্ঞাসা করবেন? আপনি কেন অন্যায়ের কাছে মাথা নিচু করবেন? তখন মুজিব বললেন, ঠিক আছে, আমি সরাসরি চলে যাব। তাজউদ্দিন বলেন, মুজিব ভাই, আপনি তাই করেন, এতে আপনার মান সম্মান থাকবে। লাহোরে ওআইসি সম্মেলনে মুজিব কাকুর যোগদান প্রসঙ্গে আব্বুর দ্বিমত প্রকাশ এবং যেতে নিষেধ করলেও দেশের মর্যাদার প্রশ্নে বন্ধু রাষ্ট্রের প্রতিও তার মনোভাব ছিল অবিচল। আরব ইসরায়েল যুদ্ধের পর তেলের দাম হঠাৎ বেড়ে যায়। বিশ্বের পণ্যবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক খাদ্য সংকট দেখা দেয়। বাংলাদেশের তখন হিমশিম অবস্থা। বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা লাভ, দেশের উন্নয়ন প্রকল্পগুলো চালু করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য, কনসোর্টিয়াম গঠন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যথাযোগ্য ব্যবহার করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মতো অতি প্রয়োজনীয় বিষয়গুলোকে কেন্দ্র করে আব্বু 1974-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডা, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, চেকোস্লোভিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। আব্বু যখন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের গভর্নরদের সভায় যোগদান ও আলোচনার জন্য ওয়াশিংটন পৌঁছেছেন, তখন মুজিব কাকু জাতিসংঘের সভায় যোগদানের জন্য তার আগেই নিউ ইয়র্ক পৌঁছেন। তিনি জাতিসংঘে বাংলায় বক্তব্য প্রদান করে ইতিহাস সৃষ্টি করেন। শিশু বাংলাদেশ সে বছর জাতিসংঘের সদস্য হন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে মুজিব কাকুর মাত্র 15 মিনিটের সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। আব্বু আগে থেকেই মুজিব কাকুকে নিষেধ করেছিলেন যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমন্ত্রণ ব্যতীত তিনি যাতে ফোর্ডের সঙ্গে দেখা না করেন। মুজিব কাকুর সঙ্গে ফোর্ডের বৈঠক ফলপ্রসূ হলো না। আব্বু খুব মর্মাহত হলেন। 13ই অক্টোবর 1 মাস 7 দিন পর দেশে ফিরলেন আব্বু। আম্মা সহ আমরা আব্বুকে রিসিভ করতে বিমানবন্দরে গেলাম। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে আব্বু জোরালো বক্তব্য রাখলেন। তিনি বললেন, বর্তমানে জাতীয় দুর্যোগকালে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে যদি ভাবা হয় যে ঝড় থেমে গেছে, তা হবে মারাত্মক ভুল। তিনি অবিলম্বে দলের মতো নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়ভাবে খাদ্য সংকটের বাস্তব সমাধানের আহ্বান জানালেন। আব্বু দেশে ফেরার পর ঘটনা একের পর এক খুব দ্রুত ঘটতে শুরু করলো। আমরা একদিন স্কুল থেকে ফেরার পর মংলু ভাইয়ের মেয়ে শাহনাজ দৌড়ে এসে উত্তেজিত কণ্ঠে খবর দিল, শেখ সাহেব আজকে বাসায় এসেছিলেন, দাদার সঙ্গে ভীষণ তর্কাতর্কি হয়েছে। আম্মা নিচতলার রান্নাঘরে পিঠা ভাজছিলেন। তিনি আব্বুকে পিঠা খেতে বলার জন্য শাহনাজকে ওপরতলায় পাঠিয়েছিলেন। চঞ্চল শাহনাজ যখন দ্রুতগতিতে আব্বুর ঘরে ঢুকেছে, তখন শেখ সাহেব চুরুটের পায়ে হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। শাহনাজ তার সঙ্গে খেলো এক ধাক্কা। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকাতেই দেখে শেখ সাহেব, তিনি মাত্র এসেছেন। আব্বু সেই সময় গোসল করছিলেন এবং শেখ সাহেব আব্বুকে ঘরে না পেয়ে বারান্দায় বসলেন। শাহনাজ দৌড়ে নিচে নেমে রান্নাঘরে আম্মাকে শেখ সাহেবের হঠাৎ আগমনের সংবাদ জানান। আমাদের শৈশবকাল থেকেই আমাদের বাড়িতে শেখ সাহেব তথা মুজিব কাকুর উপস্থিতি ছিল স্বাভাবিক ব্যাপার। আব্বু ও মুজিব কাকু একে অন্যের গৃহে যাতায়াত করতেন অবাধে। তারা একত্রে বুদ্ধি, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করতেন। রাতের পর রাত জেগে দুজনে মিলে দেশ ও দশের জন্য কাজ করতেন। তারা ছিলেন একে অন্যের পরিপূরক। কিন্তু স্বাধীনতার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকলো। এবারের মুজিব কাকুর আগমনের প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। নীতিগত ও আদর্শিক ব্যাপারে দুজন তখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। আব্বু ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না। মুজিব কাকু যেদিন ইস্তফা দিতে বলবেন সেদিনই তিনি ইস্তফা দেবেন।
নিজ থেকে ইস্তফা দিয়ে মুজিব কাকুকে বিব্রত করবেন না। আবার তার আজীবন নীতি ও আদর্শের সঙ্গেও আপোস করবেন না। তিনি রাগ করে কদিন অফিস যাননি। মুজিব কাকুর আসার খবর পেয়ে আম্মা উপরে গেলেন। আব্বুর সঙ্গে মুজিব কাকুর তখন ভীষণ তর্ক চলছে। আব্বু ওনাকে বলছেন, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো, আমি জানি আপনি সে কথাগুলো যুক্তিতে খণ্ডাতে পারবেন না। আব্বু গণতন্ত্রকে হত্যা করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একমাত্র রাজনৈতিক দল বাকশাল, যা তিনি গঠন করতে যাচ্ছেন, তার ভয়াবহ পরিণাম সম্পর্কে বললেন। প্রশ্ন তুললেন, দলের হাতে অস্ত্র, দলীয় ক্যাডারদের আইনশৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি ও সাধারণ মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে আত্মীয়স্বজন ও দলের প্রভাবশালী ব্যক্তিবর্গদের অন্যায় সুবিধা গ্রহণ সম্পর্কে। আব্বু বললেন, মুজিব ভাই, এজন্যই কি আমরা ২৪ বছর সংগ্রাম করেছিলাম? যেভাবে দেশ চলছে, আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। দেশ চলে যাবে রাজাকার আর আলবদরদের হাতে। বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আব্বু তার চূড়ান্ত মতামত মুজিব কাকুকে জানিয়ে দিয়েছিলেন। ব্যক্তিগত সচিব আবু সায়েদ চৌধুরীকে সাক্ষী রেখে তিনি মুজিব কাকুকে ফোন করে বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা। আর আজ আমার চূড়ান্ত মতামত দিচ্ছি, আমি আপনার একদলীয় শাসন ব্যবস্থার সঙ্গে একমত নই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার হাতে এতই ক্ষমতা দেয়া আছে যে সেই ক্ষমতা বলে দেশের একদলীয় ব্যবস্থা বা আর কোনো পরিবর্তন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বক্তৃতার সময় বলেছি একটি সুখী সমৃদ্ধশালী দেশের কথা, যার ভিত্তি হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের গুণগান করেছি আমরা সব সময়, আজকে আপনি এক কলমের খোঁচায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন। বাই টেকিং দিস স্টেপ ইউ আর ক্লোজিং অল দ্য ডোরস টু রিমুভ ইউর ফুটপ্রিন্ট পিসফুলি ফ্রম ইউর পজিশন। ২৬ অক্টোবর দুপুর ১২টা ২২ আব্বু পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে আব্বু অফিস থেকে ফোন করে আম্মাকে জানালেন, লিলি, আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। ১২টা ২২ আমি পদত্যাগপত্রে সই করেছি। ফোনের মাধ্যমেই আম্মা আব্বুকে অভিনন্দন জানালেন। আম্মার ইনটুইটিভ সেন্স ছিল প্রখর। ১৯৭২ সাল থেকেই তিনি আব্বুকে বলতেন যে আব্বুর মন্ত্রিসভায় বেশি দিন টিকতে পারবেন না, তাকে কাজ করতে দেওয়া হবে না। দুপুর ১টার কিছু পর আব্বু সরকারি বাসায় ফিরে এলেন বন্ধু আরহাম সিদ্দিকীর গাড়ি করে। নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন পদত্যাগের সঙ্গে সঙ্গেই। আব্বু ফিরে আসার পরপরই আমাদের বাড়ি লোকে লোকারণ্য হয়ে গেল। সকলেরই প্রশ্ন তার পদত্যাগপত্র সম্পর্কে। আব্বু হাসি মুখে পদত্যাগ সম্পর্কে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন। মুজিব কাকুর বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করলেন না। আম্মা আমাদের বললেন, তোমাদের আব্বু পদত্যাগ করে মহা সম্মানের কাজ করেছেন। পরদিন সব পত্রিকার শিরোনামে আব্বুর পদত্যাগের বিষয়টি প্রকাশিত হলো। তাজউদ্দিনের পদত্যাগ। সরকার প্রভাবিত কিছু কাগজে লেখা হলো, বৃহত্তর জাতীয় স্বার্থে তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো হলো। বৃহত্তর জাতীয় স্বার্থটা কি? এই প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পেলাম না। পত্রিকার কোনো বিবরণেও না, নিজের হৃদয়েও না। ঐতিহাসিক চরমপত্রের রচয়িতা ও পাঠক M.R. আখতার মুকুল আব্বুর পদত্যাগপত্র সম্পর্কে লিখেছিলেন, মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন। মনে হলো বঙ্গবন্ধুর কোমর থেকে শানিত তরবারি অদৃশ্য হয়ে গেল। ছায়ার মতো যে নির্লোভ ব্যক্তি অসাধারণ নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন এবং নিঃস্বার্থভাবে পরামর্শ দিয়ে বহু বিপদ থেকে উদ্ধার করেছেন, এক গোপন চক্রান্তের ফাঁদে পা দিয়ে শেখ সাহেব সেই মহৎপ্রাণ ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করলেন। চক্রান্তকারীদের প্ররোচনায় মুজিব কাকু আব্বুকে এমনই আশ্বস্ত করতে শুরু করেছিলেন যে আব্বু মন্ত্রী থাকাকালীন সময়ে সরকারি সচিবকেও নির্দেশ দিয়েছিলেন আব্বুর কাছে কি আসে, কি কথাবার্তা হয়, এসব খবর ওনাকে জানাতে। বহির্বিশ্বেও আব্বুর পদত্যাগের খবর নিয়ে প্রতিক্রিয়া হলো। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জমির উদ্দিন আহমেদ ডেকে পাঠালেন সেই দেশের জাতির জনক টুংকু আব্দুর রহমান। তিনি জানালেন যে তাজউদ্দিনের এই সরিয়ে দেওয়াকে তারা ভালো মনে করছেন না। মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী, যাকে সবাই চেনে, যিনি বাংলাদেশের জন্য সবদিকে জোর প্রচেষ্টা চালাচ্ছেন, তাকে কেন হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো? জমির উদ্দিন আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনের চিঠির মাধ্যমে এবং ঢাকায় এসে মুজিব কাকুকে সরাসরি মালয়েশিয়া সরকারের প্রতিক্রিয়া জানালেন। মুজিব কাকু উত্তর দিলেন, আমি কাকে মন্ত্রী রাখি না রাখি তাতে ওদের কি? রাষ্ট্রদূত জবাব দিলেন, এটা অন্য কেউ নয়, তাজউদ্দিন। আমাদের মতো গরিব দেশে তাজউদ্দিন যে কয়দিন অর্থমন্ত্রী ছিলেন শুধু ভিক্ষা করেই বেরিয়েছেন। কিন্তু ভিক্ষুকেরও যে ডিগনিটি, আত্মমর্যাদা থাকতে পারে, তা তাজউদ্দিনেরই ছিল। তাই তিনি সবার মনে দাগ কেটেছেন। কাজেই তারা তাদের প্রতিক্রিয়া জানাবেই। ১৯৭১ বাংলাদেশের গণহত্যার অন্যতম
মদতদাতা মার্কিন সেক্রেটারি অব স্টেট হেনরি কিসিঞ্জার নভেম্বর মাসে বাংলাদেশের আগমনের প্রাক্কালে মার্কিন আগ্রাসী পররাষ্ট্রনীতির কঠোর সমালোচক আব্বুর পদত্যাগ লক্ষণীয় বিষয়। পদত্যাগের ঘণ্টা আগে থেকেই সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকরা সচিবালয় ঘিরে রেখেছিল। পদত্যাগ করার পরও আব্বুর যেন মুক্তি মিলল না। আব্বুর উপর কড়া নজর রাখা হলো। আব্বুর গতিবিধির উপর রিপোর্ট করার জন্য সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে নিযুক্ত রাখা হলো। প্রথমে সরকারি বাসভবন, সেটা ছাড়ার পর আমাদের নিজস্ব বাসভবনের উপর নজর রাখা শুরু হলো। আব্বু দুঃখ করে বলতেন যে পাকিস্তান আমলেও যেমন পিছনে গোয়েন্দা লেগে থাকতো, স্বাধীন বাংলাদেশেও ঠিক একই অবস্থা। বাস্তবে পাকিস্তান থেকে ভৌগোলিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের রাজনীতি ও প্রশাসন পাকিস্তানের স্বৈরতান্ত্রিক মন ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। সে কারণে ন্যায়নীতি ও প্রগতিশীল চিন্তা চেতনার ধারক আব্বুর মন্ত্রিসভা থেকে বিদায় অবশ্যম্ভাবী ছিল। ওই বাস্তবতা সত্ত্বেও সেদিন বহু মানুষই কল্পনা করতে পারেননি যে আব্বু ও মুজিব কাকুর পথ স্বাধীন দেশের মাটিতেই চিরতরে আলাদা হয়ে যাবে। 60-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্বর্ণালী লগ্নে মুজিব তাজউদ্দিন এই নবীন জুটির আবির্ভাব বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে। তারা আওয়ামী লীগের প্রগতিশীল নতুন ধারার সূচনা করেন। তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন একসঙ্গে, বাস্তবায়ন করতেন কাঁধে কাঁধ মিলিয়ে। তাদের কাজ দেখে মনে হতো তারা এক অভিন্ন সত্তা। তাদের টিমওয়ার্কের সবল ভিত্তির ওপর 1970 সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন ও তাজউদ্দিনের আস্থা অর্জন সম্ভবপর হয়েছিল। তারা ছিলেন একে অন্যের পরিপূরক। মুজিব বাদে তাজউদ্দিন ইতিহাসে যেমন অসম্পূর্ণ, তেমনি তাজউদ্দিন বাদে মুজিবেরও। বাংলাদেশকে তার অভীষ্ট সুশাসন ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামোয় দাঁড় করানোর জন্য বড় প্রয়োজন ছিল তাদের। সেই কারণেই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল আব্বু ও মুজিব কাকুর বিচ্ছেদ। জাতির দুর্ভাগ্য যে স্বাধীন বাংলাদেশের মাটিতেই ঘটে যায় তাদের আদর্শিক ও নীতিগত বিচ্ছেদ। আব্বু ও মুজিব কাকু সারা জীবন যে নীতির আদর্শকে লালন করেছিলেন তারই সার্থক প্রতিফলন ঘটানোর সুযোগ এসেছিল স্বাধীন বাংলাদেশে। আব্বু তার নীতি হতে দূরে সরে যাননি, কিন্তু মুজিব কাকু ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় সরে গিয়েছিলেন বহু দূরে। সে কারণেই ওই বিচ্ছেদ ঘটে। আব্বুর পদত্যাগের মধ্য দিয়ে 1971-এর স্বাধীনতা বিরোধী ও মুজিবনগর সরকার বিরোধী যে দলের ষড়যন্ত্রকে নস্যাৎ করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেন, তারাই মুজিব কাকুর প্রত্যাবর্তনের পর তার কাছে চলে আসে। যেহেতু মুজিব কাকু কখনোই আব্বুর কাছে জানতে চাননি 9 মাস মুক্তিযুদ্ধের কথা, কে ছিল শত্রু, কে মিত্র এবং কার কি ভূমিকা, সেহেতু তাজউদ্দিন বিরোধী ওই দুই দলের পক্ষে সম্ভবপর হয় মুজিব কাকুকে বিপথে পরিচালিত করা। শেখ মনির দাবি অনুযায়ী মুজিব কাকু গোপনে ও দলীয় সিদ্ধান্তের বাইরে শেখ মনিকে যদি তার প্রতিনিধি করে ভারতে পাঠিয়েও থাকেন ও তার অনুগত সশস্ত্র বাহিনী গড়ে তোলার নির্দেশও দিয়ে থাকেন, তিনি কি জানতেন না যে যারাই স্বাধীনতায় বিশ্বাসী তারাই তার অনুগত? অপরদিকে মুজিব বাহিনী গঠিত হয়েছিল জাতীয় ঐক্যের বাইরে কিছু ব্যক্তি কর্তৃক ও ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থ প্রতিষ্ঠার জন্য। মুজিব কাকু কি জানতেন না যে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম ও সুদক্ষ নেতৃত্ব ব্যতীত পাকিস্তানকে ঠেকিয়ে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন অসম্ভব? শেখ মনি ও তার দলটির কি সেই যোগ্যতা ছিল? বাংলাদেশের এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই চলে আসে। তাজউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সত্যটিকে যেন তিনি কখনো মেনে নিতে পারেননি। অথচ আব্বু নিজেকে আড়াল করে রেখে তার সব কৃতিত্ব দিয়েছেন তার প্রিয় মুজিব ভাইকে। মুজিব কাকুর নামেই স্বাধীনতা যুদ্ধকে তিনি পরিচালনা করেছেন। মুজিব কাকুর ভাবমূর্তি স্বাধীনতার প্রেরণারূপে মুক্তিপাগল মানুষের কাছে আব্বু উপস্থাপন করেছেন কি নিঃস্বার্থভাবে। দুর্ভাগ্য যে মুজিব কাকু তা যেন বুঝেও বুঝতে চাননি। মুক্তিযুদ্ধে চেতনা উপস্থিত থাকলেও তিনি শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন, এই ব্যাপারটাও তাকে খুব মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করেছিল। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এ সম্পর্কে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, আমি মুজিবুর রহমানকে ছোট করার জন্য বলছি না, তাকে অশ্রদ্ধাও করছি না। কিন্তু শেখ মুজিব যখন পশ্চিম পাকিস্তানের জেলে ছিলেন তখন অস্থায়ী সরকার ভারতের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছে। এখন তিনি যখন ফিরে আসেন এবং তিনি আবিষ্কার করেন যে স্বাধীনতার বড় অংশটি তাকে বাদ দিয়ে অর্জন করা হয়ে গেছে। ওই সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল অরোরা মুক্তকণ্ঠে আব্বুর সুনির্মল হৃদয় ও দক্ষ প্রশাসক গুণাবলীর প্রশংসা করেন। মুজিব বাহিনীর মুক্তিবাহিনীর সাথে অসহযোগিতা করার কথা এবং বাংলাদেশ সরকারের অগোচরে সৃষ্ট মুজিব বাহিনীর সম্বন্ধে তিনি তখন জানতে পারেন এটা করা ঠিক হচ্ছে না বলে চিফ অফ স্টাফকে জানানোর বিষয়টি। মুক্ত বাংলাদেশে মুজিব বাহিনীর অস্তিত্ব যে শুভ হয়নি সে সম্বন্ধে তিনি বলেন, যুদ্ধের পর আমরা মুজিব বাহিনী ভেঙে দিতে চেয়েছিলাম যেন এই বাহিনীর আবার সবাই তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। এর জন্য পরিকল্পনাও নেওয়া হয়েছিল, কিন্তু যখন শেখ মুজিবুর রহমান ফিরে এলো
তখন তিনি মুজিব বাহিনী না ভেঙে একে একে গড়ে তুলতে চাইলেন। এর জন্য আমার কাছে যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি ভারতীয় সহায়তা চাইলেন। ব্যক্তিগতভাবে এতে আমি অসন্তুষ্ট হই। এর ফল হলো যে মুজিব বাহিনী দিয়ে তেমন কোনো কাজই হয়নি, বরং মুজিব বাহিনীর কারণে বাংলাদেশের আর্মি খোদ শেখ মুজিবুরের ওপর ক্ষেপেছিল। মুজিব কাকুর সঙ্গে প্রশাসনিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে অরোরা বলেন, পরবর্তীতে আমি যখন তার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেলাম, তখনই আমি উপলব্ধি করলাম যে তিনি প্রশাসনিক কাজে যত না দক্ষ, জনগণকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে খেপিয়ে তুলতে তিনি তার চেয়ে বেশি দক্ষ ছিলেন। তিনি কথা বলে লোকজনকে নাচাতে পারতেন, কিন্তু প্রশাসন চালানোর ব্যাপারে তিনি তেমন দক্ষ ছিলেন না। প্রশাসনিক বিষয়ে মুজিব কাকুর অদক্ষতা এবং নতুন দেশ গঠনের যে দূরদর্শিতা ও মানসিকতা ও নেতৃত্বের প্রয়োজন ছিল, তার ব্যাপক অভাবের ফলে সদ্য স্বাধীন বাংলাদেশের বিতর্কিত যে রক্ষী বাহিনী গড়ে উঠেছিল, তা ছিল মুজিব বাহিনীরই নবসংস্করণ। এর ফলে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত জাতীয় মিলিশিয়া গঠনের পরিকল্পনা, যা মুজিব কাকু বাতিল করে দেন, তার সাথে ছিল আকাশ পাতাল তফাৎ। সংক্ষেপে, দেশ পুনর্গঠন, নিরাপত্তা রক্ষা ও সাবেক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য মুক্তিযোদ্ধাদেরকে উপযুক্ত ট্রেনিং ও শিক্ষা দেবার যে পরিকল্পনা আব্বু নিয়েছিলেন, তার বিপরীতে ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী মুজিব বাহিনীর নতুন রূপ রক্ষী বাহিনী জাতীয় ঐক্যে ফাটল ধরায়। ওদিকে স্বাধীন দেশের মাটিতে মুজিব বাহিনীর ছাত্রনেতাদের মধ্যেও শুরু হয় কর্তৃত্ব প্রতিষ্ঠার রক্তক্ষয়ী লড়াই। সংঘর্ষের জের ধরে 1972 সালের অক্টোবর মাসে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল। 74-এ নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পক্ষের হাতে সাধারণ ছাত্র প্রাণ হারায়। এদিকে স্বাধীনতা বিরোধী পাকিস্তান ও সিআইএর প্রতিনিধি মোস্তাক ও তার অনুচরদের লক্ষ্য ছিল ত্রিমাত্রিক: 1. আব্বু ও মুজিব কাকুর মধ্যে দূরত্ব সৃষ্টি করা, 2. মুজিব কাকুর ভুল প্ল্যান ও পলিসিকে সমর্থন করা, 3. মুজিব কাকু সহ স্বাধীনতা যুদ্ধের মূল নেতৃত্ববৃন্দকে হত্যা করা। আব্বুর সাথে মুজিব কাকুর ভাঙন ধরানোটি ছিল খুব সম্ভবত মোস্তাকের প্রথম লক্ষ্য, কারণ মোস্তাক জানতেন যে আব্বু ছিলেন মুজিব কাকুর বর্মস্বরূপ। তারা এক থাকলে বাকি 2 লক্ষ্য বাস্তবায়ন সম্ভবপর নয়। মুজিব কাকুকে আব্বুর থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজে তিনি ব্যবহার করেছিলেন শেখ মনি সহ মুজিব কাকুর নিকটের কিছু আত্মীয় স্বজনদের। এই আত্মীয়দের ধারণাও ছিল না যে মুজিব তাজউদ্দিনের জুটির ভাঙন শুধুমাত্র দুটি ব্যক্তির সম্পর্কের ভাঙন নয়, ওই ভাঙনের ফলে এদিকে দেশের যেমন ব্যাপক ক্ষতি সাধন হবে, তেমনি তারা নিজেরা হয়তো বেঁচে থাকবেন না। আব্বুর স্পষ্টবাদিতা ও অপ্রিয় সত্যকে তুলে ধরার সৎ সাহসকে তারা অন্তরায় গণ্য করেছিলেন, যদিও ওই গুণাবলী ছিল দেশ রক্ষার বর্মস্বরূপ। এ প্রসঙ্গে মনে পড়ছে গোলক মজুমদারের কথা। 1971 সালে বিএসএফের পূর্বাঞ্চলীয় ইন্সপেক্টর জেনারেল, অবসরপ্রাপ্ত এই পরম শ্রদ্ধাভাজন মানুষটি তার কর্মক্ষেত্রের দায়িত্ব পালনের বাইরেও বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে সমর্থন করেছিলেন নিঃস্বার্থভাবে। সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক ও সবল কাঠামোর ওপর স্বাধীনতা উত্তর বাংলাদেশ গড়ে উঠুক, এই ছিল তার একান্ত কামনা। কথা প্রসঙ্গে 1987 সালের সেই সাক্ষাতে তিনি আমাকে বলেছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন শেখ সাহেবের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। তিনি কঠোর সমালোচক। তিনি শেখ সাহেবকে তার সাথে নিয়েই বাংলাদেশের জন্য পরিবর্তন আনতে চেয়েছিলেন। উপরোক্ত বিষয়গুলো নিয়ে বস্তুনিষ্ঠভাবে দল ও মতের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে আরও গবেষণা ও আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু তা হয়নি। একটি জাতির জন্ম ও তার রাজনৈতিক ইতিহাস জানবার জন্য দরকার উন্মুক্ত মানসিকতা ও সত্যকে জানবার অঙ্গীকার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইতিহাস দেশের গৌরব ঘোষণার জন্য নয়, সত্য প্রকাশের জন্য। ইতিহাস যত সুস্পষ্ট হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক পথ বেছে নেওয়া ততই সহজ হবে। আব্বুর পদত্যাগের পর শুরু হলো আমাদের জীবনের আর এক নতুন অধ্যায়। আব্বু বললেন, যত তাড়াতাড়ি পারা যায় সরকারি বাসভবন ছেড়ে আমাদের নিজেদের বাসায় উঠতে হবে। ধানমন্ডির বাসার ভাড়াটেদের নোটিশ দেয়া হলো। পুনর্দমে শুরু হলো বাধা ছাঁদার কাজ। বাসা বদলাবার তোড়জোড়ের মধ্য দিয়ে আব্বুকে হঠাৎ করেই যেন কাছে পেলাম। তার সঙ্গে যেন নতুন করে পরিচয় হওয়া শুরু হলো। দেখা গেল যে গোছগাছ, বাধা ছাঁদা ও মেরামতের কাজে আব্বুর জুড়ি নেই। আম্মার সঙ্গে সঙ্গে আব্বুও করে যাচ্ছেন সুচারুভাবে। ছোট্ট রিমি, যে ছোটবেলা থেকেই খুব দায়িত্বশীল ও সংসারী, সেও আব্বু ও আম্মাকে বাসা বদলানোতে খুব সহায়তা করেছিল। সরকারি বাড়ির সব আসবাবপত্র বা আমাদের দায়িত্বে ছিল, তার তালিকা আব্বু তৈরি করলেন। কর্তৃপক্ষকে তালিকা অনুযায়ী সবকিছু বুঝিয়ে দিয়ে আব্বু, আম্মা ও আমাদের নিয়ে রওনা দিলেন হাতে গড়া জীবনের প্রথম বাড়ি ধানমন্ডির 751 সাত মসজিদ রোডের উদ্দেশ্যে। 28 নভেম্বর ঘন সন্ধ্যায় আমরা ফিরে এলাম নিজ গৃহে। আব্বু ও আম্মার কোলে চড়ে পুরান ঢাকার 17 কারকুন বাড়ির লেন থেকে রিমি ও আমি এই বাড়িতে প্রথম গৃহে প্রবেশ করি 1963 সালের 5 এপ্রিল।
মিমি ও সোহেল তখন জন্মগ্রহণ করেননি। চিকিৎসক ও রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর বাবা কাফিল উদ্দিন চৌধুরী আব্বুকে খুব স্নেহ করতেন। তিনি ধানমন্ডির সরকারি প্লট কেনার জন্য আব্বুকে জোর দেন। সেই সময় ধানমন্ডির প্রায় বিরান ভূমি, সেই এলাকার প্রতি মানুষের আকর্ষণ গড়ে ওঠেনি। জমিজমার চাহিদাও নেই। পুরান ঢাকার র্যাঙ্কিং স্ট্রিট, ওয়ারি, সেগুনবাগিচা প্রভৃতি এলাকায় তখন অভিজাত ও আবাসিক এলাকা হিসাবে প্রতিষ্ঠিত। আব্বু সেই সময় ৩,০০০ টাকায় ধানমন্ডিতে ১০ কাঠা জমি কেনেন। বিয়ের পর ৬১ সালে হাউজিং বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন থেকে ৪০,০০০ টাকার ঋণ নেন বাড়ি করার জন্য। প্রতি মাসে ৩৪৪ টাকা কিস্তিতে হাউস বিল্ডিংয়ের ধার শোধ করেন। ভবিষ্যৎ চিন্তা করে বাড়ি তৈরি করেন দোতলা। আম্মা তখন আপত্তি জানিয়েছিলেন, দোতলা বাড়ির কি দরকার, একতলায় যথেষ্ট। আব্বু কিছু বলতেন না, মিটমিট করে হাসতেন। তারপর দীর্ঘ সময়ের জন্য যখন কারাবাসে গেলেন, তখন ওই দোতলার ভাড়া দিয়েই আম্মাকে চলতে হতো। ৭০০ টাকার ভাড়ার প্রায় অর্ধেকই চলে যেত হাউস বিল্ডিংয়ের দেনা শোধ করতে। বাকি টাকা দিয়ে আম্মা কোনো মতে সংসার চালাতেন। রাজনৈতিক কর্মী ও দুস্থ আত্মীয় স্বজনকেও আম্মা সাহায্য করতেন। এই বাড়িটি ছিল আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আপনারা এতক্ষণ শুনছিলেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর ১১তম পর্ব। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।